ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে, আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে আমরা মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দ্বিতীয় শ্রেণীর আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তর সলভ করব। ওকে, সবার আগে বলি শেখার সেতুর সব কিছু আমি আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশানে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। ওকে, আমার বইও আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশানে প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। ওকে, আর ডিবিএস ম্যাডাম ম্যাথ বা ম্যাথ ডিবিএস ম্যাডাম যে চ্যানেলটি আছে সেটা সম্বন্ধে প্রত্যেকেই জানো। সো ম্যাথ ডিবিএস ম্যাডাম সার্চ করে বা ডিবিএস ম্যাডাম ম্যাথ সার্চ করে তোমরা গণিত, ইংরাজি, শেখার সেতু, আমার বই সব কিছু দেখতে পারবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলছে, মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। অর্থাৎ সে সমতল ভূমিতে আমরা সাধারণত থাকি, তো সমতল ভূমিতে ছিল, এখন এসেছে মেঘের মুলুক দার্জিলিংয়ে। ঠিক আছে, কলকাতার চেয়ে ৭,৫০০ ফুট উঁচুতে। তাহলে কতটা উঁচুতে? না, কলকাতার চেয়ে ৭,৫০০ ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভেতর তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। বলছে কতটা যে উঁচু, মানে অনেকটা উঁচু। দার্জিলিং তো খুব সুন্দর জায়গা, অনেকটা উঁচু, কতটা উঁচু সেটা কিন্তু আন্দাজ করে বলাটা শক্ত। ওকে, দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। একলা সে বনের ভেতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেন যেতে কোনো ভয় নেই। বলছে যদি একলা সেই বনের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু একদম প্রাণ হাতে নিয়ে যেন যাচ্ছি। বনের জঙ্গলের রাস্তা, স্বাভাবিক কথা, একটা ভয় করে, তাই না? তো সেই জন্য কিন্তু যদি আমরা একটা গাড়ি করে, অর্থাৎ ধরো এই যে ট্রেন, টয় ট্রেনও আমরা চড়েছি, তো সে টয় ট্রেনে করে যদি আমরা যাই, সেই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে উপভোগ করতে পারি কিন্তু। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধহয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কী ভাববে। বলতে চাইছে যে একটা কী করেছিল না, ও একটা বুনো হাতি ট্রেনের সামনে কিন্তু চলে এসেছিলো। তো ও যে ট্রেনটাকে দেখছে, তো ট্রেনটাকে দেখে কিন্তু ওর মনে হচ্ছে যেন অন্য কোনো একটা জানোয়ার আছে, এবার লড়াই কী করে করবে জানোয়ারটার সঙ্গে। ঠিক আছে, এমন সময় ড্রাইভার পোঁ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দিয়ে প্রাণপণে ছুট। যেই পোঁ করে চালিয়ে দিয়েছে গাড়িটা, হাতিও কিন্তু মাগো বলে দৌড় দিয়েছে। ঠিক আছে, নেক্সট, ট্রেনখানা সেই বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। তার মানে ট্রেনটা কেমনভাবে চলছে? বনের ভেতর দিয়ে হাঁপাতে হাঁপাতে একদম কেন্নর মতো কিন্তু ট্রেনটা চলছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। নেক্সট কি বলছে, ৩০ ফুট পথ এগোলে তার ১ ফুট উঁচুতে ওঠা হয়। বলছে ৩০ ফুট পথ যদি মানে পথ যদি এগোনো যায়, তার মানে ১ ফুট উঁচুতে কিন্তু যাওয়া যায়। ওকে, ১৫০০ ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। বলছে যে ১৫০০ ফুট যদি ওপরে ওঠা যায় তাহলে কিন্তু মেঘের সঙ্গে দেখা হয়ে যায়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে। বলছে আমরা যে সাধারণত যে আমরা ধরো শরৎকালের মেঘ বা নর্মাল সময় আমরা যে মেঘটা আকাশে দেখতে পাই, তো সেটা কিন্তু একদম মনে হয় যে যখন আমরা পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই, পাহাড়ের মনে হয় না যে গাগুলোতে একদম মেঘগুলো লেগে আছে। তখন আমি দার্জিলিংয়ে আমরা বেড়াতে যাচ্ছি, মনে হয় যেন এই যেন পাহাড়টাকে মেঘগুলো ছুঁয়ে রয়েছে। বা যখন আমরা শিলং বেড়াতে যাই, মনে হয় যেন পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, তাই না? সেটাই কিন্তু বলছে। ক্রমে হয়তো ট্রেনটা তার ভেতর ঢুকে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস। তো যখন ট্রেনটা সেই মেঘের মধ্যে দিয়ে চলে যায় তখন মনে হয় কিন্তু আমরা যাকে কুয়াশা বলি, শীতকালে বলি না কুয়াশা, একদম সাদা, হয়তো দূরের রাস্তাটা দেখা যাচ্ছে না, বলি কুয়াশা, তো ঠিক সেই জিনিসটা। দূর থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভেতরে ঢুকলেই সে কুয়াশা। তার মানে কি বলছে, কি
সুন্দর। বলছে দূর থেকে যাকে দেখে মনে হচ্ছে ওই যে মেঘ, আর ভেতরে ঢুকে গেলে, মেঘের মধ্যে ঢুকে গেলে মনে হচ্ছে যেন কুয়াশা। ওকে, নেক্সট। প্রায় ৪,৫০০ ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিকে বেয়ে চলেছে। বলছে যে প্রায় কতটা না, মানে ৪,৫০০ ফুট অবধি ট্রেনটা কী করেছে না পাহাড়ের দক্ষিণ দিকে বেয়ে চলেছে। সেসব পাহাড়ের উত্তরে যে কী আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে। দেখো এই যে পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চল থেকে ঠিক উত্তর দিকে যেই বাঁক খেলো তখন ট্রেনটা, তখন কিন্তু আমরা কি দেখতে পাই, উত্তরে কি আছে না হিমালয় পর্বতমালা আছে আমরা জানি, আর দার্জিলিংয়ে খুব সুন্দর আমাদের কাঞ্চনজঙ্ঘা আছে, তো সেটাই কিন্তু দেখতে পাওয়া যায়। আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর, একদম মনে হয় দূর থেকে দেখে যেন সোনালি, একদম সোনালি রঙের, মানে চূড়োটা বরফ পড়ে থাকে তো বরফটা দেখে মনে হয় যেন মানে একদম রূপালি একদম চকচক করছে, রূপোর মতো কিন্তু চকচক করে। আবার সকালবেলা অনেক সময় রোদ পড়ে সুন্দর করে একদম চকচক করে, ঠিক আছে। তো সেটাই বলছে। নেক্সট কি বলেছে, তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক অন্য রাজ্যে আসা গেছে, আর নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা। তার মানে যেই উত্তর দিকে ট্রেনটা বাঁক নেয় আমাদের, আমরা যখন যাই তখন কিন্তু আমাদের বুঝতে বাকি থাকে না যে আমরা কিন্তু এবার কোথায়, নতুন রাজ্য অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। কারণ কি, একটু দার্জিলিংয়ের যে ওয়েদারটা হয় সেটা কি, আবহাওয়াটা যেটা হয় সেটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো যেই আমরা দার্জিলিংয়ে প্রবেশ করি তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগে, তখন মনে হয় নতুন একটা রাজ্যে প্রবেশ করেছে। আর শোভাটাও তো অপরূপ শোভা, খুব ভালো লাগে, তাই না। নেক্সট কি বলছে দেখো, বলছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিংয়ে তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে। বলছে দার্জিলিংয়ে আরেকটা উঁচু স্টেশনের নাম কি বলেছে না, ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে, ঠিক আছে, দার্জিলিংটা কি ঘুম স্টেশনের পরেই, কিন্তু তারই এক স্টেশন পরেই কিন্তু দার্জিলিং। ওকে, আর খানিকটা নিচুতে। ওকে, ঘুম থেকে দার্জিলিংয়ে মোটে 5 মাইল, এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। বলছে ঘুম থেকে দার্জিলিং যেতে 5 মাইল। ওকে, নেক্সট। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটিকে দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ের বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো। দেখো কি সুন্দর বলছে, কি সুন্দর বর্ণনা করেছেন কবি। দেখো পাহাড়, তো ধরো পাহাড়, এরকম একটা পাহাড়, ঠিক আছে, এই যে পাহাড়, ধরো এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে পাহাড়, এই রকম ধাপে 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 না প্রচুর বাড়ি আছে। তো এই পাহাড়টাকে কি করছেন লেখক আমাদের থালার সঙ্গে তুলনা করছে, আর ওই যে পাহাড়ের ধাপে ধাপে বাড়িগুলো যেন থালায় সাজানো ময়রার দোকানের মিষ্টির সঙ্গে তুলনা করছে, ঠিক আছে, ময়রার দোকানে যে ট্রের মধ্যে মিষ্টি সাজানো থাকে না তার সঙ্গে তুলনা করছে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, বলছে দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘরবাড়ি নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। তার মানে বলছে কি, বলছে দার্জিলিংয়ের যে আসল শোভা সেটা কিন্তু দার্জিলিংয়ের এই ঘর বাড়ি সেটা কিন্তু নয়। দার্জিলিংয়ের আসল শোভা কি না, দার্জিলিংয়ের আসল শোভা হচ্ছে এই যে আলো ছায়া, এই যে হিমালয়, ঠিক আছে, এত সুন্দর মেঘ, এগুলোই কিন্তু শোভা। আমরা যে দেখতে যাই দার্জিলিংয়ে, কি দেখতে যাই, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের ওপর বরফ জমে আছে, একদম রূপালি রঙের লাগছে, সুন্দর, যেন মনে হচ্ছে একদম হিরে চমকাচ্ছে, এরকম দেখতে লাগে, তাই তো, পরিবেশ সেইটাই বলছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি, বলছে অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। বলছে যে অনেক মানে দিন ভোরবেলার শোভাটা বলেছে, কি বলছে দেখো, বলছে পাহাড়ের পিঠের ওপর মেঘের খোকারা কিন্তু ঘুমিয়ে আছে, অর্থাৎ পাহাড় যেটা রয়েছে মেঘের খোকা কেন বলছে, ভোরবেলায় কি দেখতে পাওয়া যায়, একদম ভোরবেলায় ধরো একদম পাহাড়গুলোর গায়ে না মেঘগুলো একদম বেশি যেন গায়ে যেন একদম চারিদিকে জড়িয়ে থাকে বা লেগে থাকে, ঠিক আছে, দেখে মনে হয় যেন
যেন খোকা ঘুমোয় যেমন, যে তেমন মনে হচ্ছে যেন মেঘের খোকারা ঘুমিয়ে আছে, সেটাই বলছে। ওকে, আর বলছে কি, আর মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেঁ রঙের চূড়াগুলো দেখতে পাওয়া যায়। বলছে আর কি দেখতে পাওয়া যায় না, হিমালয়ের যে ঝাপসা ছাই কালারের যে চূড়াগুলো সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, তখনও সূর্য ওঠেনি, পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখেছে মাত্র। বলছে তখনও কিন্তু সূর্য ওঠেনি, আর পূর্বের আকাশে, অর্থাৎ পূবের মানে পূর্বের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে ভোরবেলা সূর্য না উঠলে কি হয়, হালকা আকাশ আলো দেখা যায় না, তো সেটার পূর্বের আকাশে সূর্যটা তখনও ওঠেনি, একটা আভা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম, মনে হলো কতই কিছু আঁকবো। তখন কি হয়েছে, লেখক কি করেছেন না, ওই যে হিমালয়ের একদম মুখ তুলে রাঙা হয়ে উঠতে লাগলো, কি না সূর্য তখন উঠতে লাগলো, আর সূর্য যে হিমালয়ের ফাঁক থেকে উঠছে না, একটা অপরূপ সৌন্দর্য। তখন লেখক তাড়াতাড়ি রং তুলি নিয়ে বসছে, ছবিটা এঁকেই ফেলবো। ঠিক আছে, তো সেরকম। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে দুষ্টু মেঘের খোকা, রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছনা ছেড়ে উঠে বসে, তারপর এক পা দু পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। বলছে দুষ্টু মেঘের খোকা, এবার মেঘের খোকা মানে মেঘদেরকে বলছে, যেই সূর্যটা হচ্ছে তখন মেঘেরা কিন্তু তখন আর ওই পাহাড়ের গায়ে কিন্তু দেখতে পাওয়া যায় না, আস্তে 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 মেঘগুলো কিন্তু সরে যায়। ঠিক আছে, তাই বলেছে এক পা দুপা করে রওনা হয়। হিমালয় দিল ঢেকে, আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। তখন হিমালয় দিল ঢেকে, বলছে আমার যে আঁকবার আয়োজনটা সেটাই সব মাটি করে দিল। ওকে, এইবার মানে শোভাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আঁকবার সেই আয়োজনটাই মাটি হয়ে যাচ্ছে। দেখতে দেখতে তারা পাহাড়, বন, বাড়ি, ঘর সব গ্রাস করে ফেললো। তার মানে কি হয়েছে, বলছে এই যে মেঘগুলো কি হয়েছে, বোঝাতে কি চাইছে দেখো, মেঘগুলো কি হয়েছে, পুরো একদম দার্জিলিংয়ের পরিবেশ তো, কখনো মনে হচ্ছে একদম একদম স্বচ্ছ আকাশ, কখনো আবার কি হচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে। তো মেঘগুলো কি করেছে, পুরো আকাশটাকে একদম সুন্দর করে হিমালয়টাকে ঢেকে দিয়েছে। ঠিক আছে, আর যেই ঢেকে দিয়েছে তখন পাহাড়, বন কিছুই তো ঠিকমতো দেখা যাচ্ছে না, তো আঁকার যে ইচ্ছাটা সেটা কিন্তু তখন চলে গেল। ওকে, আঁকা হলো না আর কি। তখন আর আশপাশের বাড়ি, ঘর, গাছপালা কিছুই দেখবার জো নেই। ওকে, আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুকুল পানে ছুটে চলেছে না, এ কথা বিশ্বাস করা ভার হয়ে উঠল। তার মানে কি বোঝাতে চাইছে, বলছে যে এই যে লেখকরা যে বাড়িটার মধ্যে ছিল, সেই বাড়িটা কিন্তু খুব মজবুত ছিল পাহাড়ের ওপর, কিন্তু ওই যে একদম মেঘে ঢেকে যাচ্ছে না, মেঘগুলো একদম চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাড়িটাও সঙ্গে চলে যাচ্ছে। ঠিক আছে, পুষ্পক রথ, পুষ্পক মানে একদম ফুল সাজানো রথের মতো যেন শূন্যে উড়ে চলেছে। ঠিক আছে, তো সেটা কিন্তু বিশ্বাস করাই ভার। তারপরে কি বলছে দেখো, আবার তার 10 মিনিট পরে দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিক রোদ ঝলমল করছে। দেখো আবার 10 মিনিট পরে আমি বললাম যে পরিবেশটা চেঞ্জই হতে থাকে, কখনো খুব মানে একদম রোদ ঝলমল, আবার কখনো কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। ঠিক আছে, সুন্দর মেঘের, এই জন্যই তো বলেছে কথাটা যে মেঘের মুলুক। ওকে, একদম মেঘের পরিবেশটা, মেঘেদের জায়গা যাকে বলতে পারি। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হতে থাকে। রাইট, তখন বলছে কি যে ভোরে আর সন্ধ্যা, ভোরবেলায় আর সন্ধ্যেবেলাতেও যে ঘন ঘন রোদ যখন বদলাতে থাকে, মানে কখনো ছায়া, কখনো মেঘ, ঠিক আছে, কখনো আবার আলো, সেটাই বলছে যখন রোদের রং বদলাতে থাকে, তেমনই হিমালয়ের চেহারাও কিন্তু পলে পলে মানে ক্ষণিকে ক্ষণিকে যাকে বলতে পারে, তো ক্ষণিকে ক্ষণিকে কী হয়, নতুন রূপ নেয়। অর্থাৎ যখন মেঘে ঢেকে যাচ্ছে একটা অন্য রূপ, যখন মেঘ সরে যাচ্ছে আরেকটা অন্য রূপ, সেটাই বলছে। এই মিছরির কুঁদের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরদের ওপর চাঁদির কাজের মতো, এই খড়ির মতো যেন জাদুকারের ভেলকি। তো কেমন কেমন দেখাচ্ছে সেটাই বলছে। ঠিক আছে, কখনো বলেছে মিছরির খুদের মতো, কখনো হচ্ছে আগুনের মতো, কখনো অর্থাৎ একদম যেহেতু সাদা রং হচ্ছে, সাদা রং লাগছে, তখন বলছে মিছরির টুকরোর মতো লাগছে। রাইট, কখনো কি বলছে যে আগুনের মতো লাগছে, একদম চকচক করছে, সোনালি রোদ পড়ছে, কখনো সোনার মতো, একদম সোনালি রং যেই হচ্ছে সোনার মতো, সোনার রোদ পড়ছে। ঠিক আছে, কখনো আবার মুক্তোর মতো, আবার সাদা যেই হচ্ছে বরফ
জমছে, মুক্তোর মতো লাগছে, এরকমই, ঠিক আছে। বলছে গরদের ওপর চাঁদির কাজের মতো, ঠিক আছে, গরদের যে শাড়ি বা গরদের কিছুর ওপর যেন চাঁদি দিয়ে, অর্থাৎ যাকে বলতে পারি রূপো দিয়ে কাজ করা হয়েছে সেরকম। এই খড়ির মতো যেন জাদুকরের ভেলকি, যেন কোনো একটা ভেলকি চলছে আর কি, মজার একটা ব্যাপার, ঠিক আছে। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকেলে আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে হয়ে পালা শেষ করে। বলছে বিকেলেও, সকালেও এরকম হচ্ছে, আবার বিকেলেও কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, সে যে কি সুন্দর তার তুলনা কোথাও নেই। বলছে যে বেগুনি রঙের পাহাড়, অর্থাৎ পাহাড়টা কী অনেকটা হয় দূর থেকে দেখে মনে হয় যেন ছাই কালার, কখনো মনে হয় যে বেগনা বেগনা বা বেগুনি বেগুনি কালার। তো সেই বেগুনি কালারের যে পাহাড় রয়েছে তার মধ্যে, তার উপর কী হয়েছে, মানিকের মতো বরফ, অর্থাৎ একদম চকচকে মানিকের মতো যেন বরফ পড়েছে, ঠিক আছে। তার একটা আলাদাই সৌন্দর্য, ঠিক আছে, তার তুলনা কোনো কিছুর সঙ্গেই হয় না। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেট করে। তার মানে বলছে এত সুন্দর রূপ, ধরো এই যে পাহাড়ের মধ্যে বরফটা রয়েছে, বরফে ঢাকা রয়েছে, এখানে সূর্যের আলোটা পড়ছে, চকচক চকচক করছে, মণি মুক্তোয় মনে হচ্ছে একদম ঢাকা রয়েছে, ওতে যে রাজরানীরা যে মুকুট পরে তার শোভাও যেন একদম ফেল, মানে তার শোভাও যেন হেট হয়ে যায়, তার শোভাও যেন কম, যাকে বলতে পারি, রাইট। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়, তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরও চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদরও নাও হতে পারে, কিন্তু যে বোঝে সেই দেখেই বলে আহা। অর্থাৎ কি বলছে দেখো, বলছে যে যখন আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তখনও কিন্তু তার একটা অপরূপ শোভা, তো চাঁদের যে আলো, সেই আলোটাও যখন সেই অন্ধকারে পাহাড়ের ওপর পড়ে তারও কিন্তু একটা অপরূপ সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে, ঠিক আছে। সবার হয়তো সেই জিনিসটা ভালো লাগে না, কিন্তু যে প্রকৃতিকে বোঝে, যে প্রকৃতিকে ভালোবাসে, যে সৌন্দর্যকে বোঝে, সে কিন্তু বলে যে আহা কি সুন্দর। অর্থাৎ যারা প্রকৃতি প্রেমী হয়, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, এটা নিয়ে প্রশ্ন থাকে, ঠিক আছে। যারা প্রকৃতি প্রেমী হয় তাদের কাছে কিন্তু খুবই সৌন্দর্যের জিনিস এটা, ঠিক আছে। অংশ, অর্থাৎ খানিকটা অংশ কিন্তু তুলে দেওয়া হয়েছে এই যে মেঘের মুলুক গল্পটি, ঠিক আছে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা। এবার আমরা আসবো কিন্তু প্রশ্ন উত্তরে। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কিছু অর্থ আছে, এগুলো পড়ে নিতে হবে। আন্দাজ মানে অনুমান, ড্রাইভার মানে চালক, দার্জিলিং মানে পশ্চিমবঙ্গের রাজ্যের একটি জেলা, হিমালয় মানে হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা, মিঠাই মানে মিষ্টি, দুষ্ট মানে হচ্ছে খারাপ, গ্রাস মানে বলছে গিলে ফেলা, ঠিক আছে, মজবুত মানে শক্তপোক্ত, চাঁদি মানে হচ্ছে রূপো। ওকে, বোঝা গেল। এবার কিছু প্রশ্ন উত্তর আছে, চলো এগুলো সলভ করে ফেলি। দেখো সবার প্রথমের প্রশ্ন কি বলেছে, মেঘের মুকুল, এটা মুকুল না, এটা হবে হচ্ছে মুলুক, ঠিক আছে, এটা ভুল লেখা, মেঘের মুলুক হবে। ওকে, যাই হোক, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন। দেখো এইখানটায় উত্তর রয়েছে যে মেঘের মুলুক দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংকেই বলেছেন। তাহলে আমরা উত্তরটা কী লিখব, মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো বলছে দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে। দেখো কোথায় পেয়েছি, আমি প্রতিটা প্রশ্নের আনসারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে নিজেরা যখন তোমাদের প্যারা তুলে দেবে খুঁজে বার করতে তোমাদের সুবিধা হয়, শিখে যাও সেজন্য। দেখো এই জায়গাটায় দেওয়া আছে, ট্রেনখানি বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে, ঠিক এই জায়গাটা কেন্নর মতো, এই আনসারটাই আমরা লিখব। তাহলে আমরা উত্তরটা কী লিখব, দার্জিলিংয়ের পথে বনের ভেতর দিয়ে ট্রেন পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি। সবচেয়ে উঁচু স্টেশন কি পেয়েছি, দেখো এখানটাই আমরা পেয়েছি দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম, এটাই আমরা লিখব। তাহলে আমরা কি লিখব, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলছে পাহাড়ের গায়ের বাড়িগুলো কেমনভাবে সাজানো। দেখো এখানটাই পেয়েছি ময়রার দোকানের এই যে যেমন করে মিঠাইয়ের থালা সাজানো থাকে ঠিক এইভাবে।
তাহলে উত্তরটা আমরা কি লিখব? ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ের বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো। এইভাবে কিন্তু উত্তর খুঁজে খুঁজে আমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দেখো কাঞ্চনজঙ্ঘার কথা এখানে নেই, কিন্তু হিমালয়ের কথা আছে। তো আমরা লিখব দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। আবার যদি তুমি লেখো দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়, সেটাও ভুল নয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম সঠিক আনসার। তো আমরা কাঞ্চনজঙ্ঘা লিখব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের বলছে যে দার্জিলিংয়ে ভোরের আকাশ দেখতে কেমন লাগে, রাইট? দার্জিলিংয়ে ভোরের আকাশটা দেখতে কেমন লাগে, কোন জায়গাটা লিখব? দেখো এই জায়গাটা কিন্তু আমরা লিখব অনেক দিন ভোরের বেলা উঠে দেখি, একদম এখান থেকে সুন্দর করে একদম সাজিয়ে লিখতে হবে। আনসারটা কি লিখবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, রাইট? দেখো এইভাবে লিখব, দার্জিলিংয়ে ভোরের আকাশ দেখলে মনে হয় পাহাড়ের পিঠের ওপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেঁ রঙের চূড়াগুলি দেখা যায়। হিমালয়ের ঝাপসা ছেঁ রঙের চূড়াগুলি দেখা যায়, ঠিক আছে? বোঝা গেল? আমি রিপিট করছি, দার্জিলিংয়ে ভোরের আকাশ দেখলে মনে হয় পাহাড়ের পিঠের ওপর যেমন তোমার মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার ওপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেঁ রঙের চূড়াগুলি দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্ন বলছে সে দেখেই বলে আহা। কে বলে আহা? কে বলে? দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো অবশ্য তাতে কেউ তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদরও নেই, মানে সকলে কিন্তু এই শোভাটা বোঝে না, কিন্তু যে বোঝে সেই দেখে বলে আহা, মানে যারা বোঝে তারা কিন্তু আহা বলে। অর্থাৎ কার কথা বলা হয়েছে? উত্তরটা আমরা কীভাবে লিখব? দার্জিলিংয়ে প্রাকৃতিক সৌন্দর্য যে বোঝে বা যে উপলব্ধি করতে পারে সেই বলে আহা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখো বলেছে নিচের শব্দগুলির থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। যুক্ত মানে একসঙ্গে যেটা জোড়া থাকে যেসব শব্দগুলোকে, সেগুলো আমরা যুক্ত বলে থাকি। যেমন দেখো এখানে কি আছে? দার্জিলিং, অর্থাৎ জয়ের সঙ্গে রেফটাও রয়েছে কিন্তু, তাহলে জয় রেফটা এখানটা যুক্ত, রাইট? নেক্সট দেখো পরিষ্কার, মধুন শয় কয় মানে পেটকাটা মূর্ধন্য শয় কয়, তাহলে পেটকাটা মূর্ধন্যের শয় কয়টা এখানটা আমরা করব। নেক্সট দেখো আন্দাজ, নয় দয়টা আছে, তো নয় দয়টা আমরা করব। নেক্সট দেখো শক্ত, কয় তয়টা আছে, তো আমরা কয় তয়টা করব। এইগুলো সব যুক্ত। নেক্সট দেখো টয় রফলা, তার মানে টয়ের সঙ্গে রফলা আছে, যুক্ত আছে, তাহলে টয় রফলাটা আমরা করব। ওকে, নেক্সট দেখো বলেছে ময় দীর্ঘ লয় জফলা, তাহলে লয়ের সঙ্গে জফলা যুক্ত আছে, তো লয় জফলাটা আমরা করব, ঠিক আছে? বোঝা গেল? এইভাবে কিন্তু এটা আমরা করে নেব। ওকে, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট আমাকে বলছে যে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি, যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি। চলো তাহলে দেখো আমি খাতায় করে দিয়েছি। স্টেশন, দন্তের শয় টয়টা এখান থেকে নেব, দন্তের শয় টয়। তারপরে দেখো ভেলকি করতে পারি, তাহলে ভেলকির লয় কয়টা আমরা নিতে পারবো। ওকে, উজ্জ্বল ওয়ার্ড রয়েছে, উজ্জ্বলের এই যে জয় জয় বটা আমরা নেব, এগুলো সব যুক্ত, তাই তো? পুষ্পক আছে, পুষ্পকে দেখো মধুন শয়, তারপরে প আছে, এই দুটো আমরা নেব, ঠিক আছে? এইটা একসঙ্গে মানে এই শব্দটা আমরা নেব। নেক্সট টয় রফলা, এখানে ট্রেন আছে, টয় রফলাটা নেব। কেন্ন আছে, তাহলে নয়টা নেব, ঠিক আছে? দেখা গেল? আস্তে আমি একটু ছোট করে দিই, দেখতে পাবে। হ্যাঁ, ঠিক আছে? তো এইভাবে এটা আমরা করে নেব। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো বলছে একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখে যাতে যুক্ত ব্যঞ্জন থাকতে হবে, অর্থাৎ শব্দটা যা লিখবো তাতে কিন্তু যুক্তাক্ষর থাকতে হবে। তাহলে সাঁজ আছে, তাই তো? তাহলে সাঁজের অর্থ লিখতে হবে। সাঁজের আরেকটা অর্থ কি? সন্ধ্যা হতে পারে, তাহলে দন্তের স, দন্তের নয় ধয় জফলা আকাশ, সন্ধ্যা, তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন হলো, তাই তো? নেক্সট দেখো আঁকাটা আমি এখানে 3 অক্ষরের করতে হবে, তাহলে অঙ্কন করতে পারি, অ। তারপরে উময় কয় দেখো যুক্ত, আর ন। ওকে, নেক্সট দেখো পাহাড় আছে, পাহাড়টা আমি কি করতে পারি? পর্বত করতে পারি। ওকে, প বয় রেফ ত, পর্বত দেখো বয়ে রেফ রয়েছে, এটাও কিন্তু যুক্ত। ওকে, নেক্সট দেখো মাঠ আছে, মাঠ আমরা কিন্তু ময়দান হয়, কিন্তু ময়দানে যুক্তাক্ষর নেই, তাহলে কিন্তু আমরা প্রান্তর করতে পারি, প্রান্তর, দন্তের নয় তয় র।
তাহলে প্রান্তরের নয়তয়টা কিন্তু যুক্ত, তাই তো? তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করে নিলাম। ঠিক আছে, সাঁঝ সন্ধ্যা আঁকা অঙ্কন, পর্বত হচ্ছে পাহাড় হচ্ছে পর্বত, মাঠ হচ্ছে প্রান্তর। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এটা আমি সলভ করে দিলাম। মেঘের মুকুল বলছি, সরি, মেঘের মুলুক কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আমরা পড়লাম, খুব ভালো গল্প, খুব ভালো করে পড়বে, এটা রেডি হবে। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করবে। খুব ভালো থাকবে, টাটা।